হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ শুক্রবার, আর সময় যখন রাত্রি ৮টা, তখন তো আরও একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে আমাদের চলে আসার সময় হয়ে গেছে। কি তাই তো? তাহলে আর অপেক্ষা কিসের? শুরু করব আজকের গল্প। তবে তার আগে এক ঝলক জানিয়ে রাখি আগামী মঙ্গলবারের গল্পের বিষয়বস্তু। এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে কলকাতার মেয়ে অদ্বিতীয়া। আর এখন যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে হাওড়ার ছেলে হৃদকমল। দূরপাল্লার ট্রেনে ওদের হঠাৎ দেখা। না, কেউই কাউকে চিনত না। অপরাহ্নের আলোয় ওদের প্রথম দেখা। কিন্তু এই প্রথম দেখা কি আসলে নতুন কোনো সম্পর্কের সূচনা? যদি তাই হয়, তাহলে তো আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 অপরাহ্নের আলোয় দেখা হচ্ছে ওদের। আর সঙ্গে থাকছো তোমরা। কি থাকছো তো? তাহলে আগামী মঙ্গলবার নিয়ে আসছি আমরা নতুন গল্প, অপরাহ্নের আলোয়। এবার আবার মনে করিয়ে দিই ওই কথাটা। মনে আছে তো? ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভূতের গল্পের চ্যানেল, ভূত চর্চা, যেখানে অবশ্য আমরা খুব শিগগিরই ভূতের গল্পের পাশাপাশি নিয়ে আসতে চলেছি রহস্য রোমাঞ্চ গল্প। কি বলছো? চ্যানেলটা খুঁজেই পাওনি? নাকি সাবস্ক্রাইব করা হয়নি? তাহলে আর অপেক্ষা কিসের? এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম ভূত চর্চার লিংক। সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কিন্তু। মনে থাকবে তো, প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি শুধুমাত্র ভূত চর্চায়। এবার আর অপেক্ষা করাবো না, চলে আসবো আজকের গল্পে। আজকের গল্প ভালোবেসে অবশেষে। আজকের গল্পের লেখক আমি প্রীতম, আর গল্প পাঠেও থাকছি আমি তোমাদের বন্ধু প্রীতম। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে অন্তরা তো আছেই, আর তাছাড়াও রয়েছে চৈতালি এবং মৌটুসী। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, ভালোবেসে অবশেষে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ করেই সব কিছু ভেঙে পড়ে। যেন এক মুহূর্তেই রঙিন এই পৃথিবীর সব রং হঠাৎ করে হারিয়ে যায়। চারপাশে শত সহস্র মানুষ থাকলেও বড্ড ফাঁকা লাগে পৃথিবীটাকে। মনে হয় পায়ের তলা থেকে জমিটা যেন সরে যাচ্ছে আস্তে আস্তে। তবু সেই মুহূর্তগুলোকে সাহসের সঙ্গে অতিক্রম করে মাথা তুলে দাঁড়াতে হয় আবার। পথ চলার বোধহয় এটাই সংজ্ঞা। চড়াই যেমন আসবে, তেমন উতরাইও তো আসবে। ছোট্ট মফস্বল শহরের এক সাধারণ পরিবারে সেদিনও তেমনই এক ঝড় নেমেছিল। ক্লাস 9-এ পড়া এক কিশোর, রামানন্দ কুণ্ডু, সেদিন এক মুহূর্তে তার শৈশব হারিয়ে ফেলল। হঠাৎ করেই যেন দায়িত্বের বোঝা চেপে গেল তার ছোট্ট কাঁধে। হঠাৎ করেই তার জীবন থেকে খোলা মাঠ, নির্ভেজাল বন্ধুত্ব, অনাবিল স্নেহ সব কিছু হারিয়ে গেল। ওর বাবার ছোট্ট মুদিখানার দোকানের সামনে লোকজনের গুঞ্জন, হাহাকার। মা মানুষটা বরাবরই শান্ত, না পারেন তারস্বরে চিৎকার করতে, না পারেন অতিরিক্ত উত্তেজিত হয়ে কান্নাকাটি করতে। ওনার সমস্ত ইমোশনগুলোই কেমন যেন চেপে রাখা। নিপাট, শান্তশিষ্ট, বিনম্র, বিনয়ী গৃহবধূ। না কখনো স্বামীর বিষয় সম্পত্তি, না কখনো দোকান সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, না কখনো বাড়ির বাইরে বেরিয়ে জগৎটাকে নিজের মতো করে উপলব্ধি করেছেন। বড় বেশি নির্ভরশীল ছিলেন স্বামীর উপরেই। আজ
হঠাৎ করেই তিনি চলে গেলেন, তাও আবার বিনা নোটিসে। ছেলেটা তখনও স্কুল থেকে ফেরেনি। রোজকার স্বাভাবিক সকাল শুরু হয়েছিল আজও, কিন্তু তারপরেই হঠাৎ করে সব চেনা ছক এলোমেলো হয়ে গেল। কুণ্ডুবাবু তো চলে গেলেন হঠাৎ। দোকানটাই ছিল সংসারের একমাত্র ভরসা। ওনার স্ত্রীকে কখনো দোকানের আশেপাশে কেউ দেখেননি। এখন কিভাবে দোকান সামলাবেন উনি কে জানে। ছেলেটাও তো ছোট তার উপর। সেটাই তো হচ্ছে কথা, ছেলেটা একেবারে ছোট। এখন কিভাবে সামলাবে ওরা? পাশে নীরবে বসে থাকা মা, চোখ ভেজা, দৈনন্দিন জীবনের ব্যবহার করা ঘিয়ে রঙের লাল পেড়ে শাড়িটার আঁচলটা দলামচা করে কোনোভাবে মুখের কাজটায় চেপে রেখেছেন। কোনোভাবে ভেতর থেকে ডুকরে ওঠা কান্নাটা চাপার চেষ্টা করছেন হয়তো। মাথায় চওড়া সিঁদুর, বড় গোল লাল টিপ। মায়ের এই চেনা চেহারাটা কাল থেকে হঠাৎ করেই হয়তো ফ্যাকাশে হয়ে যাবে। সে বিষয়ে রামানন্দ কি কিছু বোঝে এখনো? হয়তো বোঝে, কিংবা এবার থেকে বুঝতে বাধ্য হবে। হায় ভগবান, সংসারের ভার আমি যে কেমন করে সামলাবো, আমি তো কিচ্ছু বুঝি না। এসব হিসেব নিকেশ, দোকান বাজার। ওই যে বললাম, রামানন্দের মা ছিলেন ভীষণ সহজ সরল ঘরোয়া একজন গৃহবধূ। জীবনের যতটুকু দায়িত্ব ওই রান্নাঘরের দেওয়ালেই আটকে ছিল। মহাজনের খাতা, পাইকারি বাজার, ধার বাকির জটিলতা সব যেন এক অচেনা অধ্যায় ওনার জীবনের। রামানন্দের স্কুল ছুটি হতে এখনো ঘন্টা দুয়েক দেরি। পাড়ার সম্পর্কের এক দাদা স্কুল থেকে বাবার মৃত্যুর সংবাদ দিয়ে হেড স্যারের অনুমতি নিয়ে তাড়াতাড়ি ছুটি করিয়ে বাড়ি নিয়ে এসেছে। তখনও পর্যন্ত স্কুল ইউনিফর্মের সাদা টেরিকটনের শার্ট আর নেভি ব্লু কালারের ফুল প্যান্টটা বদলানোর সময় পর্যন্ত হয়নি। চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো। এই মুহূর্তটার জন্য তৈরি যে ছিল না সেটা তো বোঝাই যাচ্ছে। ধীর পায়ে এগিয়ে গেল মায়ের দিকে। ও মামা, আমি আছি তো, দোকানটা আমি সামলাবো, তুমি ভয় পেও না। তখনও রামানন্দ ছিল কেবল ক্লাস 9-এর ছাত্র। বইয়ের পাতার অঙ্ক, ইতিহাস, কবিতা সব যেন এক নিমেষে দূরে সরে গেল ওর জীবন থেকে। সংসারের হাল ধরতে গিয়ে পড়াশোনার স্বপ্ন ফেলে রাখতে হলো মাত্র মাঝ পথেই। মাত্র 17 দিন পর ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা, আর একটা বছর পর জীবনের সবচেয়ে বড় ধাপ মাধ্যমিক। বড় কষ্টেই মাধ্যমিকটুকু পার করতে পেরেছিল। না না, আশানুরূপ রেজাল্ট একেবারেই হয়নি। কোনোভাবে ওই পাশটুকু করেছিল ঠিকই, তবে তার চেয়ে বেশি আর কিছুই হয়নি। হ্যাঁ রে বাবা, তোকে তো বড় করব, মানুষ করব বলেই স্বপ্ন দেখতাম। তুই তো মেধাবী ছিলি, এখন তুই দোকান সামলাবি, পড়াশোনাটা যে একেবারে শেষ হয়ে যাবে তোর। মা, এখন আমাদের সংসার বাঁচানোই তো আসল কথা। আমি এখন যদি পড়াশোনার প্রতি নজর দিই তাহলে যে না খেতে পাওয়ার অবস্থা হবে আমাদের। তাছাড়া তুমি তো এসব পাইকারি বাজার, মহাজন কিছুই জানো না গো। তুমি একা আজ পর্যন্ত একটা ব্যাংকের কাজ অবধি করতে যাওনি। কি করে সামলাবে তুমি? অত চিন্তা করো না, আমি আমি যতটুকু পারি ঠিক সামলাবো। আর দেখো না, যতটুকু পড়াশোনা করেছি তাতে অন্তত এ জীবনে কেউ ঠকাতে তো পারবে না বলো। ধীরে ধীরে রামানন্দ নিজের কাঁধে চাপিয়ে নিল দোকানের ভার। ভোরবেলা বাজার থেকে আনাজ, দুপুরে মহাজনদের কাছে হিসেব মেলানো, সন্ধেয় দোকান খোলা। প্রত্যেকটা দিন ছিল এক একটা যুদ্ধ। তবু তার ভদ্রতা, মিষ্টি ব্যবহার, পাড়ার সমস্ত গ্রাহকদের খাতার খুঁটিনাটি হিসেব সবই লোকজনদের মন জয় করে নিল কিছুদিনের মধ্যেই। মাত্র 15 বছর বয়সের
ছেলেটা দিব্যি দোকান সামলায় এখন। কোনো গ্রাহকদের কোনো অভিযোগ করার জায়গা পর্যন্ত দেয় না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে জিনিসের দাম 2 পয়সা বেশি নিয়েছে। এমনকি দোকানে 2 জন কাস্টমার বেশি হলেও কাউকে অতিরিক্ত সময় অপেক্ষা করতেও হয় না। মুখ বন্ধ করে হাসি মুখে দোকান সামলে চলে রামানন্দ। এসব দেখে সবার মুখে একটাই কথা, আহা, রামানন্দ দারুণ ছেলে। আজকালকার দিনে এরকম ভদ্র ছেলে পাওয়াই যায় না। পাড়া প্রতিবেশীর মুখে প্রশংসা চলতে থাকে। তবু একাকী সময়ে দোকানের ফাঁকে ফাঁকে বুকের ভেতর চেপে রাখা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতো বই কি। যদি আজ বাবা থাকতো, যদি পড়াশোনাটা আরো করতে পারতাম কিছুদিন। এভাবেই দিব্যি চলে গেল বছর 8। 15 বছরের পিতৃহীন সেই বাচ্চা ছেলেটা আজ 23 বছরের সুপুরুষ যুবক। গভীর 2 চোখ, জীবনযুদ্ধের লড়াইয়ে শক্ত হয়ে যাওয়া চোয়াল, মুখে পরিমিত হাসি, আর নাকের ডগায় কিছু একটা করে দেখানোর জেদ। পড়াশোনাটা হয়নি ঠিকই, কিন্তু বাবার দোকানটা সামলে উঠেছে। সময় থাকতে থাকতে ছেলেটার বিয়েও দিয়ে দিতে চান মা। বছর 25 বয়স হলেই একটা শিক্ষিতা ঘরোয়া মেয়ে দেখে বিয়েটা মিটিয়ে দেবেন। তাই সময়ের আগে থেকেই দেখাশোনা শুরু হলো। ছেলের বয়স তো হয়ে গেল 23, আর কটা দিন বাদে 24-এ পড়বে। 25 হতে না হতেই আমি বিয়েটা দিয়ে দেব। নিজস্ব দোকান আছে, ভদ্র ছেলে, একটা ভালো মেয়ে যদি পাওয়া যেত। পাত্রীর সন্ধান চলতে থাকলো ঠিকই, তবে ওই মেয়ের বাড়ি থেকে তো চায় শিক্ষিত পাত্র। দোকানদার ছেলেকে তেমন পাত্রী দেবে কিনা কে জানে। অনেক শিক্ষিত পাত্রীর বাবারা তো মুখের ওপর জানিয়েই দিলেন, সামান্য মুদিখানার দোকান চালায় পাত্র, তাদের মেয়ের জন্য এমন পাত্র তারা বেছে নেবেন না। আর এই নিয়েই নীরব চিন্তা শুরু হলো। রামানন্দের মা ভাবতে লাগলেন, ছেলের সংসার যদি গড়া যায় তবে হয়তো নিশ্চিন্তে শেষ জীবনের কিছুটা দিন কাটাতে পারবেন মা। এই তো গেল আমাদের রামানন্দের কথা, কিন্তু রামানন্দের একজন নায়িকা তো নিশ্চয়ই আছে নাকি? এবার তার কথাও শুনে নেওয়া যাক। বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে আর এক মেয়ের গল্প শুরু হয়েছিল। ওর নাম পুষ্পিতা। বাবার মৃত্যুর পর তার মাই সংসারের হাল ধরেছেন। সামান্য জমি জমা, তাতেই দিন চলে যায়। চাষবাসের কাজকর্ম দেখে মোটামুটিভাবে সারা বছরের চাল, ডাল, তেল, আলু এসবের বন্দোবস্ত খুব ভালোভাবেই করে ফেলা যায়। শোন পুষ্পি, তুই যদি ঠিক করে পড়াশুনো না করিস তোকে কে বিয়ে করবে বলতো? মা, আমি তো পড়াশোনা ব্যাপারটা মোটেই পছন্দ করি না। ওসব অঙ্ক ইতিহাস আমার মাথায় ঢোকে না। চুপ কর, আমি যা বলছি তা করবি। আজ না পড়াশুনো করলে কালকে পস্তাবি। দেখবি বিয়ে দিয়ে দিলে শ্বশুর বাড়িতে গিয়ে যখন সারাদিন খুন্তি নাড়তে হবে তখন মনে হবে পড়াশোনাটা করলে কাজে দিত। মোটেই না, কখনোই মনে হবে না। কই, তুমি তো কখনো চাকরি বাকরি কিছু করনি, দিব্যি সংসার করলে। তার জন্য তোমায় কোনো বিয়ে এমএ পাশ করার দরকার পড়লো কি? মার খাবি কিন্তু, বড্ড পাকা পাকা কথা হয়েছে তাই না তোর? মেয়ের মনে পড়াশোনার ইচ্ছে সেভাবে নেই বললেই হয়। তার টান তো অন্য জায়গায়, রঙে, তুলিতে আর প্যালেটে। ছোটবেলা থেকেই যে কোনো উৎসব মানে তার আলপনা দেওয়ার তৎপরতা। স্কুলের হাতের কাজের ক্লাসে সব থেকে বেশি আগ্রহ। আর নানান রকম সেলাই ফোঁড়াই শিখে পুরনো জামার উপর সে সমস্ত সেলাইয়ের নকশা দিয়ে সেগুলোকে নতুন করে সাজানো। এসব করে দিব্যি সময় কেটে যাচ্ছে পুষ্পিতার। গ্রামের মেয়ে বউরা যখন পুজোর আগে বাড়ির উঠোনে আলপনা দিত তখন সবার ভরসা পুষ্পিতার হাতের উপরেই। গ্রামে যে মেয়েরই বিয়ে হয় তার কপালের কলকা আঁকা, ফুলের নকশা করা, এসবের অলিখিত দায়িত্ব পুষ্পিতার। সেসব নকশা আলপনা দেখে কেউ বলতো, আহা,
পুষ্পি, তোর হাতটা কি সুন্দর, আলপনাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। কেউ বলতো, দেখিস তুই বড় হলে নিশ্চয়ই বড় আর্টিস্ট হবি। সেই সব শুনে অবশ্য পুষ্পিতা একটাই কথা বলতো, ওসব স্বপ্ন তো আমাদের জন্য নয় কাকি, আমি শুধু আঁকতে ভালোবাসি, এইটুকুই। আর এভাবেই কখনো একলা বসে মাটির তাল কেটে বানাতো ছোট ছোট পুতুল, মাটির ঘোড়া, হাতির মূর্তি, আর তার মনের ভেতরের এক গোপন দুনিয়া তৈরি হতো, যেখানে পড়াশোনার বইয়ের অক্ষর নয়, কেবল রং আর আঁকার সরঞ্জামে ভর্তি। একদিকে রামানন্দ সংসারের দায়ে পড়াশোনার স্বপ্ন হারিয়ে দোকান সামলাচ্ছে, আর একদিকে পুষ্পিতা পড়াশোনার চাপে পেইন্টার হওয়ার স্বপ্ন লুকিয়ে রেখেছে মনের গভীরে। দুজনেই ভেতরে ভেতরে অসম্পূর্ণ, দুজনেই স্বপ্নের অর্ধেক পথে আটকে। ওরা জানতো না ভাগ্য একদিন ওদের দুজনকে একসঙ্গে টেনে আনবে, আর সেখান থেকেই শুরু হবে ভালোবেসে অবশেষে। সন্ধেবেলা দোকানটা গুছিয়ে বাড়ি ফেরে রামানন্দ। মা প্রতিদিন এই সময়টায় রান্নাঘরের সামনের দালানটায় বসে অপেক্ষা করেন। ছোটবেলা থেকেই এইখানেই মাকে বসে কুটনো কুটতে, বাটনা বাটতে দেখেছে। আবার এখান থেকেই মাকে হাঁক পাড়তেও শুনেছে, কিরে রামা, পড়াশোনা করছিস? গলার শব্দ পাচ্ছি না কেন? আবার এই দালানেই বসে বাবা, মা আর রামানন্দ একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সবই করত। সেসব দিন এখন গেছে। এখন শুধু মাকে এই দালানে বসে অপেক্ষা করতেই দেখে। হাতে একটা কাঁথা সেলাই করছে মনে হয়। অন্ধকারে চোখ লালচে হয়ে আসে, তবু চোখ তুলে ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন, তোর বয়সী ছেলেরা এখন কলেজে পড়ছে, চাকরির স্বপ্ন দেখছে, তুই কিনা দোকানদার হয়ে বসলি। আমি কিচ্ছু করতে পারলাম না রে তোর জন্যে। রামানন্দ হালকা হেসে জবাব দেয়, মা, তুমি এমন বলো না। বাবার স্বপ্ন ছিল দোকানটা বড় হবে, আমি তো সেই স্বপ্নটুকুই আগলাচ্ছি নাকি। আরে বাবা, পড়াশোনা হোক না হোক, আসলে মানুষের জীবনের লক্ষ্য তো একটাই, বলো, অর্থ উপার্জন করা, জীবনটাকে ভালোভাবে কাটানো। ব্যবসাটা ঠিক করে করতে পারলে সেটা ঠিক হবে। দেখো। মা নীরবে চোখ মুছে নেন। ভেতরে রান্নার হাঁড়িতে ভাত বসানো, গন্ধ বলছে ভাত হয়ে গেছে। হাতের কাঁথাটা একপাশে ফেলে রেখে তাড়াতাড়ি ভাতের হাঁড়ি নামাতে চলে গেলেন মা। সংসার এগিয়ে চলে, কিন্তু রামানন্দের বুকের ভেতর অপূর্ণ স্বপ্নটা আজও কাঁটার মতো গেঁথে আছে। দিন যায়, মাস যায়, কিন্তু ওর স্বপ্নগুলো মরচে ধরতে থাকে এক সময়। ধীরে ধীরে দোকানের হাল ফেরাতে শুরু করে সে। নতুন করে চাল, ডাল, বিস্কুট, লজেন্স সব কিছু মুদিখানা দোকানের বয়মে পাল্টাতে থাকে অনবরত। কিন্তু ওর স্বপ্নগুলো আগে যেমন ছিল অপূর্ণ, আজও তেমনই রয়ে গেছে। গ্রাহক বাড়তে থাকে। স্থানীয় মানুষজনদের মতে কুণ্ডুবাবুর মুদিখানার দোকান আবার আগের মতোই জমজমাট হয়েছে। ছেলেটা বাবার মতোই পরিশ্রমী। এসব শুনে বুকের মধ্যে সামান্য গর্ব জমে ঠিকই, কিন্তু মায়ের দীর্ঘশ্বাসে আবার সব ফিকে হয়ে যায়। একদিন রামানন্দের মামা এসে প্রস্তাব দেয় রামানন্দের মাকে বউ নিয়ে চলে আসার জন্য। সংসারটা সামলে উঠবে। একা রামানন্দটা দোকান চালাচ্ছে, ঘর সামলাচ্ছে, ওর একটা সঙ্গিনী হলে ভালো হয়। মাও চুপ করে শোনেন, কিন্তু সেই মুহূর্তে কিছু বলেননি। ছেলের জন্য পাত্রী খোঁজা শুরু হয়। ওদের যে পৈতৃক বাড়ি, সেই গ্রাম থেকেই শুরু হয় পাত্রী খোঁজার পালা। গ্রামেরই কারো কারো বাড়িতে প্রস্তাব গেলেও অনেকেই সামান্য মুদিখানার দোকান সামলানো পাত্রকে প্রত্যাখ্যান করে। আর পাত্রীর সন্ধান করতে করতেই শোনা যায় পাশের গ্রামে এক বিধবা ভদ্রমহিলার একমাত্র মেয়ে, পুষ্পিতার নাম। পুষ্পিতার বাবা অনেক আগেই মারা গেছেন,
তার মা চাষের জমি দেখাশোনা করেন, সংসার কষ্ট করেই চলে। তবুও মা একরকম জোর করেই মেয়েকে পড়াশোনাটুকু করাতে চান। মেয়ে মানুষ হয়েও যদি লেখাপড়া না জানিস তবে কি চলবে? অন্তত কলেজটা পাশ কর, তাহলে দেখবি একটা ভালো করে বিয়ে দিতে পারবো আমি তোর। তাহলে তো মরেও নিশ্চিন্ত হব রে। পুষ্পিতা পড়ার টেবিলে বসে, কিন্তু চোখ চলে যায় জানলার বাইরে। মাটির দেওয়ালে ছোট জানলার মধ্যে দিয়ে আলো অল্পই ঢোকে, আর সেই সামান্য আলোতে সাদা কাগজে আঁকি বুঁকি করে চলে সে। ফুল, লতা, পাতা, পাখি, যখন যেটা চোখে পড়ে, যখন যেটা মনে ধরে, সেটাই আঁকতে থাকে। পাড়া প্রতিবেশীদের যদি কারোর বিয়ের অনুষ্ঠান হয়, কিংবা কোনো বাড়িতে পুজো অথবা কোনো শুভ অনুষ্ঠান, তাহলে পুষ্পিতাকে আর বাড়িতে খুঁজে পাওয়া যায় না। খাতাপত্র ছেড়ে ছুটে যায় সে। লাল মেঝের উপর সাদা রং আর চাল গুঁড়োর মিশেলে ওর হাতে ফুটে ওঠে আলপনা। গ্রামের বয়স্করা বলেন, এই মেয়ের হাতে ঈশ্বর আছে, নাকি স্বয়ং মা সরস্বতী ওর হাতে ভর করেছে। পড়াশোনার খাতা রয়ে যায় ধুলো জমা এক কোণে, কিন্তু আঁকা ঝোঁকায়ও প্রাণ ফিরে পায় যেন। কিন্তু পুষ্পিতার মা অবশ্য তাতেও নিশ্চিন্ত নন। তিনি এক রাশ চিন্তা নিয়ে বলেন, পুষ্প, আমি জানি তোর পড়াশোনায় একটুও মন নেই, কিন্তু তুই চেষ্টা তো কর। আমি একা হাল সামলাচ্ছি, তুই পড়াশুনো ছেড়ে দিলে মানুষ বলবে আমি মেয়েকে অবহেলা করেছি। পুষ্পিতা চুপ করে থাকে। খাতায় তখনও অর্ধেক আঁকা পদ্ম ফুল। মা সেটাকে দেখে বেশ চিন্তিত হয়ে বলেন, শুধুমাত্র ছবি এঁকে তো আর পেট চলবে না আমাদের। আর তাছাড়া শুধুমাত্র ছবি আঁকতে জানলেই কি আর সংসার করা হয়? পেটের বিদ্যাটা তো দরকার, না হলে একটা ভালো পাত্র জুটবে কি করে? একদিকে রামানন্দ দোকান সামলে নতুন সংসারের স্বপ্ন দেখছে, অন্যদিকে পুষ্পিতা পড়াশোনায় বিমুখ হয়ে আঁকায় খুঁজে নিচ্ছে নিজের জীবনকে। বিয়ের কথাবার্তাও এগোতে থাকে দুই বাড়ির মধ্যে। পুষ্পিতার মা ভাবেন, মেয়ের যদি ভালো ঘরে বিয়ে হয় তবে আমি নিশ্চিন্ত। অন্তত এই আঁকা আঁকির ঝোঁকটা সংসারের মধ্যে গিয়ে ধীরে ধীরে মিটে যাবে। আর অন্যদিকে রামানন্দের মা ভাবেন, বউ এলে সংসারটা একটু জমজমাট হবে, দোকানও বড় হবে, ছেলের অন্তত জীবনের ভারটা ভাগ করে নিতে পারবে কারোর সঙ্গে। কিন্তু রামানন্দ আর পুষ্পিতা, ওদের দুজনের মনের ভেতরের স্বপ্ন আর না পাওয়া, কষ্ট আর গ্লানি, এই সবগুলো কিন্তু কেউ টের পাচ্ছে না। এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় রামানন্দ দোকান বন্ধ করছে। দূরে বিদ্যুতের ঝলকানি। বুকের ভেতর হঠাৎ একটা অদ্ভুত শূন্যতা টের পায় সে, যেন কোথাও কিছু অপূর্ণ থেকে গেছে। আর অন্যদিকে একই সময় পুষ্পিতা গ্রামের মাটির উঠোনে বসে কাদামাটি নিয়ে ছোট্ট একটা হাতির মূর্তি গড়ছে। বাইরে তখন বাজ পড়ছে, মা ডাকছেন, এভাবে সারাটা দিন ধরে মাটির খেলনা বানালে হবে? সামনেই তো তোর পরীক্ষা রে, একটু বইপত্র নিয়ে বস। পুষ্পিতা চুপচাপ তাকিয়ে থাকে। তারপর হাতির মূর্তিটা বুকের কাছে টেনে নেয়। দুজনের জীবন এখনো একে অপরের অজানা, কিন্তু ভাগ্যের চাকা কি ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে? সেটা অবশ্য আর একটু পরেই টের পাওয়া যাবে। রামানন্দের বাবার মৃত্যুর দিনটা এখনো ওদের চোখে ভাসে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। স্কুল থেকে ফিরে হঠাৎ দেখেছিল চোখের সামনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা, আর হঠাৎ করেই সেই ছোট্ট ছেলেটার কাঁধে যেন অচিন্তনীয় বোঝা চাপল। বাবার নিথর দেহটা উঠোনে শোয়ানো রয়েছে, চারপাশে আত্মীয় স্বজনদের চাপানুতোর, মায়ের নিঃশব্দে ভেঙে পড়া। মা আঁচল দিয়ে মুখ চেপে বারবার বলেছিলেন সেদিন একই কথা, এখন আমাদের কি হবে রে রামা, তোর বয়স বা কত? রামানন্দের কিশোর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, তবু বুকে পাথর চেপে দাঁড়িয়েছিল সবার সামনে।
মনে হচ্ছিল এই মুহূর্ত থেকে সে আর শিশু নয়। প্রথম দিকে দোকান সামলানো তার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। ভোরবেলা উঠে মালপত্র আনা, মহাজনদের সামনে হিসেব বুঝতে না পেরে ঘেমে নিয়ে একসা হয়ে যাওয়া, গ্রাহকদের ধারের খাতার হিসেব রাখা, সব কিছুতেই রীতিমতো হিমশিম খেতে হতো। মাঝে মধ্যে তো কিছু গ্রাহকদের অভিযোগও শুনতে হয়েছে, বাবার মতো নাকি আর দোকান চালাতে সমর্থ নয় সে। কয়েকজন গ্রাহক আবার তখন বলেও গিয়েছিলেন যে এরপর থেকে তারা নাকি আর কুণ্ডুবাবুর দোকানে আসবেন না। প্রথম দিকে গ্রাহক সংখ্যা কমতেও শুরু করেছিল বেশ। তখন সংসার কি করে চলবে সেটা ভাবতে ভাবতেই কতদিন রাতে ঘুমোতেও পারেনি রামানন্দ। বিছানায় শুয়ে কতবার সেদিন ভেবেছে বাবার নামটাকে তো ধরে রাখতেই হবে। তারপর ধীরে ধীরে সব শিখল। ভুল করলে নিজেই ক্ষমা চেয়ে নিত, গ্রাহকদের সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করত। অল্প সময়ের মধ্যেই দোকানটা আবার চলতে শুরু করলো আগের মতো। রাতের খাবারের পর মা চুপচাপ উঠোনে বসে থাকতেন, যেন বাবার ফেরার প্রতীক্ষা করছেন। মফস্বলের শান্ত রাতের হাওয়া এসে ঢুকত ঘরের ভেতর। ছেলের দিকে তাকিয়ে বলতেন, তুই যে পড়াশোনায় এত ভালো ছিলি রে, তোকে মাস্টারমশাইরা বলতো তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবি, আমি যদি তোকে আগলে রাখতে পারতাম। রামানন্দ শান্তভাবে উত্তর দিত, মা, সব মানুষের ভাগ্যে বড় চাকরি থাকে না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। এখন আমার একটাই লক্ষ্য, তোমাকে আর দোকানটাকে আগলে রাখা। মা দীর্ঘশ্বাস ফেলতেন, তবু মনের ভেতর কোথাও যেন আশা করতেন হয়তো একদিন ছেলেটার জীবনে আলো আসবে। আর ওদিকে পুষ্পিতার মা জমি দেখাশোনা করতে করতে পরিশ্রমে জর্জরিত হয়ে পড়তেন। সেই কোন ভোরবেলা উঠে মাঠে যেতেন, দুপুরে ফিরতেন ঘামে ভিজে। মেয়েকে পড়তে বসিয়ে দিতেন খানিকটা জোর করেই, কিন্তু নিজে কিছু শেখাতে পারতেন না। পুষ্পিতা অবশ্য বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে পড়তে বসত, কিন্তু মন থাকতো অন্য জায়গায়। আমি খুব ভালো করে আঁকা শিখতে চাই মা। কাগজ, পেন্সিল, রং, তুলি এসব যে আমাকে বড্ড টানে। মাটির মূর্তি তৈরি করতে আমার খুব ভালো লাগে, মেঝেতে আলপনা দিতে ভালো লাগে, নতুন কনের গালে কলকা আঁকতেও আমার দারুণ লাগে। আজকাল তো এসব নিয়ে পড়াশোনা হয় মা, আর সেসব পড়াশোনা করে রোজগারও করা সম্ভব। মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন। এসব যে কিছুই জানেন না বিজয়া দেবী, বুঝতেনও না কিছুই, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলতেন, ওসব কি আর বললেই হয় রে, আমরা ওসব জানবো কেমন করে? তার চেয়ে সাদামাটা পড়াশুনো করে তোর একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত। কিন্তু কার কথা কে শোনে? বাড়ির দেওয়ালে কয়লার টুকরো দিয়ে অকারণে নকশা কেটে ফেলত পুষ্পিতা। সেসব দেখে বেশ কয়েকবার গ্রামের মানুষজন পরামর্শ দিয়েছেন মেয়েটাকে ভালো জায়গায় আঁকা শেখানোর জন্য, কিন্তু মা তাদেরকে বিরক্ত হয়ে বলতেন, আঁকা আঁকিতে ভাত জোটে নাকি? পড়াশুনো ছাড়া মেয়েদের ভবিষ্যৎ হয় না। ভিতরে ভিতরে গুমড়ে থাকতো পুষ্পিতা। মনে মনে বলতো, দেখো, একদিন আমি খুব নামকরা পেইন্টার হব, আমার আঁকা অনেক দামে বিক্রি হবে। একবার গ্রামের মেলায় মহিলারা মিলিত হয়ে মণ্ডপ সাজাচ্ছিলেন, আর সেই মণ্ডপে আলপনা আঁকছিল পুষ্পিতা। চারপাশে ভিড় জমে গেল শুধুমাত্র আলপনা দেখতে। সবাই প্রশংসা করতে লাগলেন। পুষ্পিতার চোখে তখন অন্য এক আলো, যেন আঁকাই তার আসল পরিচয়। কিন্তু বাড়ি ফিরেই মার মুখ ভার। মা বললেন, এসব করে সংসার চলবে? পরীক্ষা সামনে চলে এসেছে, এখন থেকে আর কোথাও বেরোতে হবে না তোমাকে, বাড়িতে বসে শুধু পড়াশুনো করলেই চলবে। পুষ্পিতা কোনো জবাব দিত না। কি অদ্ভুত বলুন, দুই পরিবার দুই অজানা দিশা এগোচ্ছে।
রামানন্দ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সংসার আগলাচ্ছে। পুষ্পিতা নিজের ভিতরের স্বপ্ন লুকিয়ে মায়ের কথা মতো জোর করে পড়াশোনার চেষ্টা করছে। কেউ কারোর অস্তিত্ব জানে না, কিন্তু ভাগ্য যে ধীরে ধীরে একে অপরের দিকে ঠেলে দিচ্ছে। রামানন্দের মা আজ নিজেই পুষ্পিতাকে দেখতে এসেছেন। কাঁসার গ্লাসে জল, গাওয়া ঘিয়ের লুচি, সাদা আলুর চচ্চড়ি, গোবিন্দভোগ চালের পায়েস সবকিছুই নিজে হাতে রান্না করেছেন পুষ্পিতা আর পুষ্পিতার মা। অতিথিদের জন্য আয়োজন সামান্য হলেও আন্তরিকতার কোনো খামতি নেই। মুহূর্তের মধ্যে উঠোন ভরে উঠল পাড়া প্রতিবেশীদের আনাগোনায়। কেউ বা দেখতে এসেছে পাত্র কেমন, আবার কেউ বা নিছক কৌতূহল মেটাতে। পুষ্পিতা মায়ের সঙ্গে শান্তভাবে এসে উঠোনের কোণে বসল। আজ মায়ের শাড়ি পরেছে পুষ্পিতা, লাল পাড় হলুদ শাড়ি। সামান্য চাপা গায়ের রং হলেও উজ্জ্বল লাগছে মেয়েটাকে। জানেন তো, গোধূলি আলোয় হবু কনেকে হলুদ রঙের শাড়ি পরিয়ে পাত্রপক্ষের সামনে নিয়ে আসা হয়। কারণ আর কিছুই নয়, গোধূলির নরম উজ্জ্বল আলোয় হলুদ রঙের প্রতিফলন কনের রূপকে নাকি আরও বাড়িয়ে তোলে। আর সেজন্যই গোধূলির ওই আলোটাকে অনেকে কোণে দেখা আলোও বলে। পুষ্পিতার চোখ লাজুকভাবে নিচের দিকে নামানো। ওর মা পাড়ার মহিলাদের সঙ্গে হাসি মুখে কথা বলছেন, কিন্তু মনে যেন এক রাশ চিন্তা। এই বিয়েটা যদি ঠিক হয়ে যায় তবে মেয়েটার একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ হবে, এই আশা বুকের ভেতর জ্বলছে তখন। রামানন্দও পাশে এসে দাঁড়ালো। সাদা পাঞ্জাবি আর আকাশ নীল রঙের জিন্স পরে আছে। সবার সামনে মাথা নত করে দাঁড়ালো ও। ওর চোখে একটা চাপা অস্থিরতা। দোকানের ব্যস্ততা, সংসারের দায়িত্ব আর মায়ের মুখের প্রতিদিনকার ক্লান্তি দেখতে দেখতে বড় টায়ার্ড হয়ে পড়েছে ও। তবু আজকের দিনটা একটু আলাদা। আজ ওর ভবিষ্যতের সঙ্গিনী হয়তো ওরই চোখের সামনে বসে আছে। রামানন্দের মা একটু এগিয়ে গিয়ে হাসি মুখে বলেন, ও দিদি, আপনার মেয়েটি বড়ই শান্তশিষ্ট মনে হচ্ছে তো। পুষ্পিতার মা সযত্নে উত্তর দেন, শান্ত তো বটে, তবে পড়াশোনায় ভীষণ অমনোযোগী। এই তো দেখুন না, এবছর কলেজে ভর্তি করেছি, কিন্তু কলেজ যেতেই চায় না। আমি তো চাইছিলাম পড়াশোনায় এগোক, কিন্তু ওর মন পড়াশোনায় কিছুতেই বসে না। রামানন্দের মা হালকা হেসে জবাব দেন, ওসব নিয়ে ভাববেন না, সংসারে গেলে সব শিখে নিতে হয়। আমি নিজেও বিয়ের আগে তো এমনই ছিলাম। সব সময় কি আর কলেজ পাশ করলেই বিদ্যা বুদ্ধি হয়? আসল শিক্ষা তো সংসারের মধ্যে থেকেও হতে পারে। তারপর টেবিলের উপর পাতা ক্রোশেটের টেবিল ক্লথটা দেখে জিজ্ঞেস করেন, তা মা, এই ক্লথখানা কি তুমি বানিয়েছ? মিষ্টি হেসে মাথা নাড়ল পুষ্পিতা, আর তারপর বলল, হ্যাঁ, আমি এমন অনেক কিছুই বানিয়েছি। সেলাই করতে খুব ভালো লাগে আমার। নিজের হাতে আসন বানাই, তারপর উলের সোয়েটার, ওয়াল হ্যাঙ্গিং সব কিছু বানাতে পারি আমি, দেখবেন। ওই নিয়েই আছে দিদি সারাদিন। বলছিলাম না আপনাকে, পড়াশোনাটা শুধু একেবারে করতে চায় না। কি যে জ্বালা হয়েছে না আমার। তার উপর মাথার ওপর ওর বাবা নেই। বলুন তো, কি করে আমি একা হাতে সব সামলাই? সবার অনুমতি নিয়ে একবার পুষ্পিতা চট করে ঢুকে গেল ঘরের ভিতর। তারপর একটা ছোট্ট বাক্স হাতে করে নিয়ে এসে সুমিত্রা দেবী মানে রামানন্দের মায়ের সামনে রাখলেন। সুমিত্রা দেবী সব ঘেঁটে ঘেঁটে মন দিয়ে দেখলেন আর বললেন, ও মা, কি ভালো হাতের কাজ রে তোর। এই দেখেছিস, তোকে আবার তুই বলে ফেললাম, কিছু মনে করলি না তো মা? ও মা দিদি, এভাবে ভাবছেন কেন? ও যদি আপনাদের ঘরে যায় তাহলে তো আপনার মেয়ের মতোই থাকবে। আপনি ওকে তুই করেই বলুন। সামান্য হেসে নীরব সম্মতি জানালো পুষ্পিতা নিজেও। দুই মায়ের কথার ফাঁকে রামানন্দ আর পুষ্পিতা একে অপরের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। লাজুক দৃষ্টি বিনিময়ের মধ্যেই যেন
অনেক অজানা কথা বলা হয়ে গেল। রামানন্দের মা কিন্তু বিষয়টা লক্ষ্য করেছেন বেশ ভালো করেই, তাই সামান্য হেসে বললেন, আরে ছেলে মেয়ে দুটোকে একটু বসতে দিন না, আমরা তো সারা জীবনই গল্প করব, কিন্তু এদের তো আজই প্রথম দেখা, একটু না হয় ওরা নিজেদের মধ্যে কথা বলুক। চলুন আপনার রান্নাঘরখানা দেখে আসি। ও মা দিদি, আপনি আবার কষ্ট করে কেন রান্নাঘরের দিকে যাবেন? চলুন আপনাকে নিয়ে গিয়ে আমাদের জমিটা দেখিয়ে নিয়ে আসি। পুষ্পিতা মৃদু লজ্জায় মুখটা আবার নামিয়ে নিল। রামানন্দও হালকা লাল হয়ে উঠল লজ্জায়। অবশেষে উঠোনের এক কোণে দুটো চেয়ার টেনে দেওয়া হলো। রামানন্দ মাথা নিচু করে বসল, আর পুষ্পিতা, ওর চোখের দৃষ্টি তখনও মাটিতেই ঠেকে রয়েছে। চারপাশের কৌতূহলী চোখগুলো ধীরে ধীরে দূরে সরে গেল। দুজনেও যেন একটু স্বস্তি পেল। রামানন্দ একটু গলা খাঁকিয়ে জিজ্ঞেস করল, তা আপনি বুঝি এসব সেলাই ফোঁড়াই খুব ভালোবাসেন? মানে হাতের কাজ করতে ভালোবাসেন? পুষ্পিতা অবাক হয়ে ওর দিকে তাকালো। এতক্ষণে প্রথমবার ওর চোখে রামানন্দ সোজাসুজি চোখ রাখল। হ্যাঁ, খুব ভালোবাসি। আলপনা আঁকি, কখনো কখনো মাটির মূর্তিও বানাই। রামানন্দ মুচকি হেসে জবাব দিল, ভালো, আমি তো এ ব্যাপারে কিছুই বুঝি না। আসলে সারাদিন তো ওই দোকানেই কেটে যায়। মুদিখানার দোকান, বুঝতেই পারছেন, হাজারটা ঝামেলা। খদ্দেরদের ধার বাকির খাতা সামলানো থেকে শুরু করে পাইকারি বাজার সামলানো, সবটাই তো করতে হয় আমাকে। তাই এইসব ব্যাপারে আমার কোনো জ্ঞানগম্যি নেই। আপনি বুঝি সারাদিন দোকানেই থাকেন? দুপুরে বাড়ি আসেন না? ও মা, তা তো আসতেই হয়। দুপুরে বাড়ি না এলে হয়? ওই ঘন্টা দুয়েক দোকান বন্ধ করে বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে যাই দোকানে। রাতে বুঝি আপনার ফিরতে দেরি হয়? হ্যাঁ, পাড়ার মধ্যেই দোকান, একটু তো দেরি হয় বই কি। আসলে পাড়ার লোকজন রাত্রির 11টা সাড়ে 11টাতেও টুকটাক জিনিসপত্র কিনতে আসে জানেন, তাই একটু বেশি রাত পর্যন্ত দোকান খুলে রাখতেই হয়। তবে ওই 12টা সাড়ে 12টা, তারপর বাড়ি চলে আসি। দোকান বুঝি সব দিন খোলা থাকে? না না, শুক্রবারটা বন্ধ। ওই দিন আপনি কি করেন? ও মা, ওই দিন তো মালপত্র আনতে কলকাতায় যেতে হয়। সেই সকালে বেরোই আর সন্ধেবেলায় বাড়ি ফিরি। তবে ওই ফিরে আসার পর একটু স্বস্তি জানেন, গল্পের বই নিয়ে বসে পড়ি, তারপর সারা সন্ধে থেকে রাত্রি, ব্যাস ওটুকুই যা নিজের জন্য সময়। ও, আপনার কোনো বন্ধু বান্ধব নেই? না, স্কুল ছেড়ে দেবার পর বন্ধুরা সব যে যার মতো ব্যস্ত হয়ে গেছে পড়াশোনায়। তারপর তারা এখন কেউ কেউ বড় চাকরি পেয়ে কোথায় যে চলে গেছে কিছুই জানি না। আর তাছাড়া দোকান সামলে সব বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার তেমন সময়ও পাই না। পুষ্পিতা একটু হাসল। সেই হাসির ঝিলিক রামানন্দের মনে যেন নতুন আলোর বিকিরণ আনল। কথোপকথন খুব ছোট হলেও ওদের চোখের চাউনিতে ভরসার একটা সেতু তৈরি হলো। চারপাশের আওয়াজ, মহিলাদের গল্প, হাসাহাসি সব যেন মিলিয়ে গেল। দিন কয়েক পর বিয়ের কেনাকাটার পালা এলো। রামানন্দের মা প্রস্তাব দিলেন, শোনো, মেয়েটিকে একদিন জামা কাপড় কিনতে নিয়ে যেও, কি পছন্দ করে দেখা দরকার। মায়ের কথা মতো এক দুপুরে রামানন্দ আর পুষ্পিতা বাজারে বেরোলো। রাস্তার দুপাশের ভিড় পেরিয়ে রামানন্দ ওর বাঁদিকে সাবধানে সাবধানে পুষ্পিতাকে নিয়ে এগিয়ে চলল দোকানের দিকে। দোকানের ভিতর রঙিন শাড়ির পাহাড়। দোকানদার একের পর এক শাড়ি বের করে টেবিলে ছড়িয়ে দিচ্ছেন। রামানন্দ একবার পুষ্পিতার দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। মুখে কিছু বলার সাহস নেই। পুষ্পিতাও শুধু চুপচাপ শাড়িগুলো দেখছে। মাঝে মাঝে আঙুল দিয়ে আঁকি বুকি কাটছে কাপড়ের নকশায়। দোকানদার কখনো বলছেন, এই লাল পাড়ের শাড়িটা খুব সুন্দর,
বিয়েতে মানাবে, আবার কখনো বলছেন এই শাড়িটায় নতুন বউকে ভারী মানায়, এটা নিয়ে নিন। রামানন্দ চুপচাপ দাঁড়িয়ে রইল। ভেতরে ভেতরে ও ভাবছে লাল রংটা পুষ্পিতার গায়ে কেমন মানাবে। কাঁচা হলুদ রংটা পুষ্পিতার গায়ে কিন্তু বেশ মানাচ্ছে। আকাশী নীল শাড়িটায় পুষ্পিতাকে একদম মেঘের মতো লাগছে, কিন্তু মুখে বলার সাহস পেল না। পুষ্পিতারও একই অবস্থা। নীলচে রঙের একটা শাড়ি দেখে মনে হলো এইটা পরে রামানন্দর পাশে দাঁড়ালে দারুণ দেখতে লাগবে, কিন্তু ঠোঁটের কোণে লাজুক হাসি ছাড়া আর কিছুই প্রকাশ পেল না। একসময় দোকানদারও বিরক্ত হয়ে বললেন, আপনারা তো কিছুই বলছেন না, কোনটা নেবেন? তখন হঠাৎ দুজনের চোখ পড়ল একে অন্যের সঙ্গে। নিঃশব্দে চোখের ভাষাতেই যেন ঠিক হয়ে গেল সিদ্ধান্ত। লাল পাড়ের শাড়িটাই বেছে নেওয়া হলো, সঙ্গে কাঁচা হলুদ রঙের শাড়ি আর একটা আকাশী নীল রঙের। রামানন্দ নিজের জন্য একটা সাদা পাঞ্জাবিও কিনল, সঙ্গে নিল একটা হলুদ রঙের পাঞ্জাবিও। দুজনেই মনে মনে হাসল, কিন্তু বাইরে শুধুই নীরবতা। সেই নীরবতাই আসলে ভালোবাসার প্রথম চিহ্ন। অবশেষে এলো সেই শুভ দিন। শঙ্খ, উলুধ্বনি, গ্রামের লোকজনদের নানান রকম কোলাহল, আলো, মন্ত্র উচ্চারণ, আত্মীয় স্বজনদের সমাগমে পরিবেশ ভরে উঠল। পুষ্পিতা টুকটুকে লাল বেনারসি পরে মাথায় লাল ওড়না দিয়ে বসেছে। তার চোখে অদ্ভুত লজ্জা আর অজানা আশঙ্কা। রামানন্দ সাদা পাঞ্জাবিতে দাঁড়িয়ে রয়েছে ছাদনাতলায়, বুক ধরফর করছে। যখন পুষ্পিতার হাত রামানন্দের হাতে তুলে দেওয়া হলো হস্তবন্ধনের সময়, তখন চারপাশের হৈ হৈ শব্দ ওদের কান পর্যন্ত এসে পৌঁছল, কিন্তু ওদের দুজনের মনে যেন একেবারে নীরবতা নেমে এলো। শুধু হাতের স্পর্শ, নিঃশ্বাসের উষ্ণতা আর এক অজানা ভবিষ্যতের আলো। এই প্রথম দেখা, এই প্রথম টান। কথা বলার প্রয়োজন নেই, চোখের দৃষ্টি আর হৃদয়ের স্পন্দনেই তৈরি হলো এক অটুট সম্পর্কের সূত্রপাত। সেই রাতে বিয়ের আলো ঝলমলে আয়োজনের মাঝখানেও রামানন্দ আর পুষ্পিতার মনে কেবলই প্রতিধ্বনিত হচ্ছিল সেই দোকানের মুহূর্ত, যখন দুজনেই চুপচাপ থেকে একে অপরের পছন্দ বুঝে নিচ্ছিল। ভালোবাসার ভাষা এভাবেই তো হয়, কথাহীন অথচ স্পষ্ট, লাজুক অথচ গভীর। বিয়ের পরবর্তী দিনগুলো যেন অন্য এক আলোয় ডুবেছিল ওরা দুজনেই। পুষ্পিতা তখন নতুন বউ, সিঁদুরে রাঙা সিঁথি, একটা বড় সিঁদুরের টিপ কপাল জুড়ে, ঠিক যেমন মা পরতেন, আর শাড়ির আঁচল ধরে এদিক ওদিক ছুটে চলা। রামানন্দ লাজুক, ধীর স্থির শান্ত স্বভাবের মধ্যেও চোখের কোণে জমে থাকা মৃদু হাসি যেন নিজের অজান্তেই প্রকাশ পেত কখনো কখনো। প্রথম কয়েকদিন দুজনেই একে অপরকে বাক্যহীনভাবে পর্যবেক্ষণ করছিল। কথা বলছে, কিন্তু আবার যেন কিছুই বলছে না। রাতের খাওয়ার পর গোটা ঘরটা ম্লান আলোয় যখন ভাসত, পুষ্পিতা রান্নাঘরে মায়ের হাতে হাতে বাসনপত্র গুছিয়ে নিচ্ছিল। রামানন্দ আজ দোকান থেকে ফিরে মনের আনন্দে লুচি আর ছোলার ডাল খেয়ে মনে মনে বেজায় খুশি হয়েছে। মা, আজ তো ছোলার ডালটা বেশ সুন্দর হয়েছিল। নারকেল কুচি আর কিশমিশ দিয়ে এর আগে তো ছোলার ডাল খাইনি কখনো। আর ছোলার ডালটা ভালো তো হবেই, নতুন বউ করেছে, নতুন নতুন রান্না, ভালো লাগবে না তাই কখনো হয়? বিয়ের প্রথম প্রথম তোর বাবার আমার সব রান্নাই ভালো লাগতো, এটাই তো স্বাভাবিক রে। এই কথাটুকু বলেই মুচকি হাসলেন সুমিত্রা দেবী। আর এই রান্নাটা যে মায়ের রান্না নয় তা মুখে দিয়ে বিলক্ষণ বুঝতে পেরেছিল রামানন্দ। কিন্তু মুখ চোরা ছেলে, কি করেই বা প্রকাশ্যে বউয়ের প্রশংসা করবে, তাই ঘুরিয়ে কথাটা বলতে হলো। পুষ্পিতা মুখ তুলে তাকালো সামান্য, লজ্জায় চোখটা নামিয়েও ফেললো আবার। সব আমি করিনি, মা অনেকটা সামলে দিয়েছেন।
ওসব নারকেল কুচোনো, নারকেল ছাড়ানো আমি পারি না, মা করে দিয়েছেন সেসব। হ্যাঁ, তবুও একটু অন্যরকম হাতের রান্না তো বেশ ভালোই লাগলো। আরও একদিন হলে কিন্তু মন্দ হয় না ব্যাপারটা। ব্যাস, এই কথাটুকুই যথেষ্ট ছিল। ঘরে আর কোনো কথা দুজনের মধ্যে না হলেও মনে মনে দুজনের ভেতরে একটা ভালো লাগার শিহরণ বয়ে গেল। দিন কয়েক পর শুক্রবার দোকানের মালপত্র আনার জন্য কলকাতায় বড় বাজারে যাচ্ছিল রামানন্দ। মা খানিকটা জোর করেই বললেন, যাচ্ছিস যখন বৌমাকে নিয়ে জানা, না হলে ওরও ভবিষ্যতে আমার মতোই অবস্থা হবে। কিছুই জানবে না বাইরের কাজকর্ম বেচারা। আর তাছাড়া বিয়ের পর থেকে তো তোরা সেভাবে আলাদাভাবে ঘুরতেও যেতে পারিসনি। এই সুযোগে না হয় একটু বেরোনো হবে ওর। পুষ্পিতার মন চঞ্চল হয়ে উঠল ভারী। রামানন্দের সঙ্গে প্রথমবার বিয়ের পর ঘুরতে যাবে, তাও আবার কলকাতায়। এর আগে কখনো কলকাতায় যায়নি পুষ্পিতা। চোখের মধ্যে একটা আলোর ঝিলিক খেলে গেল। ওরা প্রথম বড় বাজারে গেল। সংসারের মালপত্র কেনাকাটা, মশলা, চাল, ডাল, মুদিখানার যাবতীয় পাইকারি জিনিসপত্র, এসব কিনতে কিনতে মাঝে মধ্যেই একে অন্যকে সহযোগিতা করাও শুরু করলো। আস্তে আস্তে যেন মুখে না বললেও একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হলো ওদের দুজনের মধ্যে। ভিড়ভাট্টার মাঝেও পুষ্পিতার আঁচল বারবার রামানন্দের হাতে ছুঁয়ে যাচ্ছিল। সে আঁচল সরাতে চাইছিল, আবার সরাচ্ছিলও না। রামানন্দ নিরুত্তাপ মুখ করে দামাদামি করছিল, অথচ ভেতরে ভেতরে মনে হচ্ছিল এমন একজন পাশে থাকলে সংসারটা বড় সহজ হয়ে যায়। হঠাৎ পুষ্পিতা ফিসফিস করে বলে উঠল, বাবা, এত কিছু জিনিস কিনতে হয় মুদিখানা দোকানের জন্য? কত লোকের সঙ্গে দামাদামি, দর কষাকষি করতে হয়। এসব করা বাপু ভীষণ কঠিন কাজ। তা তো করতেই হবে, না হলে হবে কি করে? এই দোকানের পোস্ত ভালো, ওই দোকানের মশলা ভালো, এই দোকান থেকে ডাল নিতে হয় তো ওই দোকান থেকে পাঁপড়। নানান জায়গা থেকে ভালো ভালো জিনিস তুলে নিয়ে গেলে তবেই তো দোকানে রাখা যায়, তবেই তো গ্রাহকরা খুশি হয়। ওরে বাবা, এত কিছু তুমি একাই করো? সামলাও কি করে? হ্যাঁ, একাই করি। প্রথম প্রথম সামলাতে পারতাম না, আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব শিখে গেছি এখন। ঠিক যেমন করে এখন তুমি সংসার সামলানো শিখছো। ও আর আমি কোথায় সামলাই? মা আছেন বলে সব কিছু উতরে যায়। একদিন সব কিছু তোমাকেই শিখে নিতে হবে। পুষ্পিতা চুপ করে গেল। এক অদ্ভুত নিশ্চিন্তি নামলো মনে। বড়বাজারে কাজ মিটে গেলে ওরা গেল কলেজ স্ট্রিট। ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বইয়ের দোকান, চাওয়ালার ভাপ ওঠা কেটলি, পুরনো বইয়ের গন্ধে ভরা রাস্তা, সব কিছুতেই পুষ্পিতা মুগ্ধ। কিছুক্ষণ হাঁটার পর একটা সময় একটা ছোট্ট দোকানে ঢুকে গেল ওরা। সেখানে আঁকার সরঞ্জাম সাজানো, জল রং, পেন্সিল, কাগজ, ব্রাশ, যেন রঙিন স্বপ্নের দুনিয়া। পুষ্পিতা ধীরে ধীরে একটা একটা প্যাকেটের রঙের উপর হাত রাখছিল। চোখের পাতা ভারী হয়ে আসছিল, যেন শ্বাস প্রশ্বাসের ভেতরে এক সময়কার ভুলে যাওয়া স্বপ্নগুলো নেমে এলো। কি পছন্দ? পুষ্পিতা চমকে উঠল, হাত সরিয়ে নিল তাড়াতাড়ি। না না, মানে ছোটবেলায় আঁকতে ভালো লাগতো, কিন্তু কিন্তু এখন আর। রামানন্দ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর নরম স্বরে বলল, যা ভালো লাগে সেটা ছেড়ে দেওয়া উচিত নয়। ওরা দুজনেই আর কিছু বলল না। কিন্তু দোকান থেকে বেরোনোর সময় রামানন্দর হাতে ছোট্ট একটা কাগজের ব্যাগ ছিল। ভেতরে এক সেট রং, কাগজ, প্যালেট আর কিছু ব্রাশ। পুষ্পিতা অবাক চোখে তাকালো। তুমি এটা কিনলে কেন? কারোর আঁকি বুঁকি একদিন সংসারটাকে রঙিন করে তোলে কিনা সেটা দেখতে ইচ্ছে হলো। পুষ্পিতার চোখ ভিজে এলো। সে কিছু বলতে পারল না, শুধু আঁচল দিয়ে ঠোঁটটা চেপে ধরল।
ভিড়ভাট্টার কলকাতার কলেজ স্ট্রিটের মাঝেই দুজন মানুষের মধ্যে যেন এক অদৃশ্য প্রতিশ্রুতির জন্ম হলো সেদিন। সংসারের ফাঁকে ফাঁকে রঙিন স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করল ওরা। তারপর একদিন ভাদ্র মাসের লক্ষ্মী পুজোয় বাড়ির দালানের লাল মেঝের উপর চমৎকার সাদা রং দিয়ে সরু তুলির আলপনা আঁকল মেঝে জুড়ে। মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন রামানন্দ আর রামানন্দের মা সুমিত্রা দেবী। সেদিন রামানন্দ ঠিক বুঝতে পেরেছিল এই মেয়েটা আসলে কি ভালোবাসে। সেদিন রাতে গোপনে জিজ্ঞেস করেছিল, আঁকা শিখেছ কখনো? না, কখনো সেভাবে শেখা হয়নি, ওই দেখে দেখে যেটুকু। ওমা, ইচ্ছে হয়নি কখনো শিখতে? হ্যাঁ, ছোটবেলায় খুব ইচ্ছে করত, কিন্তু কিন্তু শেখা হয়নি, তাই তো? এখন শিখবে? বালাই 60, সংসার সামলাতে সামলাতে কি আরো সব হয়? হ্যাঁ, ইচ্ছে থাকলে সব হয়। নীরব সম্মতি জানিয়েছিল পুষ্পিতা। তবে কি এবার ওর জীবনের অপূর্ণ থাকা স্বপ্নটা পূর্ণতা পাওয়ার সময় হয়েছে? তবে কি ওর জীবনের সেই গোপন আশা আবার কাঠগড়ায় দাঁড়িয়ে ওকে কাছে ডাকার ইঙ্গিত দিচ্ছে? সেটা তো গল্পটা আর একটু এগোলেই বোঝা যাবে। বিয়ের কয়েক মাস কেটে গেছে। সংসারের কাজের ফাঁকে পুষ্পিতা ধীরে ধীরে নতুন পরিবেশে মানিয়ে নিতেও শুরু করেছে। তবে রামানন্দ বুঝতে পারত ওর চোখের ভেতরে এখনো কিছু অপ্রকাশিত আশা আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। কলেজ স্ট্রিটে আঁকার সরঞ্জাম হাতে নেওয়ার সময় ওর দৃষ্টিতে ধরা পড়েছিল সেই না পাওয়া ইচ্ছেগুলোকে হঠাৎ একটু ছুঁয়ে দেখার আনন্দ। সেটা তাকে তাড়া করে বেড়াতো বারবার। রামানন্দ ঠিক করল যেভাবেই হোক পুষ্পিতাকে আবার আঁকার জগতে ফিরিয়ে আনবে। একদিন দুপুরে উঠোনে বসে মায়ের সঙ্গে আচার তৈরি করছিল পুষ্পিতা। রামানন্দ দোকান থেকে ফিরে এসে থেমে দাঁড়ালো। কি, খুব ব্যস্ত মনে হচ্ছে সবাই? ওই আর কি, মায়ের সঙ্গে চালতার আচার বানানো শিখছি, খেয়ে দেখবে কেমন হয়েছে। ও, মায়ের কাছে বানানো শিখছো যখন নিশ্চয়ই ভালোই খেতে হবে। ও আবার কি কথা রে বাবু, দেখ পুষ্প একদম আমার বানানো আচারকে টক্কর দিয়ে দিয়েছে। পুষ্পিতা চুপ করে গেল। এমন সরল স্বীকারোক্তি ওর মনে অদ্ভুত আলো জ্বালিয়ে দিল। ভালো করেই বুঝতে পারল ও হয়তো বাড়াবাড়ি কিছু নেই এই পরিবারে, তবু এদের মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই। ও যা চায়, যেভাবে চায় সেভাবে জীবনটাকে উপলব্ধি তো করতে পারবে। কিছুদিন পর রামানন্দ একদিন বলল, শোনো, কাল সকালে তোমাকে দোকানে নিয়ে যাব। আমাকে দোকানে? কেন? কিছু কাজ আছে, তুমি সাথে থাকলে ভালো লাগবে। আর তাছাড়া এবার থেকে দোকানের কাজকর্ম তোমাকেও একটু একটু করে শিখে নিতে হবে। পুষ্পিতা কিছু না বলে মাথা নাড়ল। পরের দিন সকালে মা অবাক হয়ে বললেন, এত ভোরে বৌমাকে নিয়ে যাচ্ছিস কোথায়? দোকানের হিসেব মেলাতে হবে, ওকেও দেখিয়ে দেব ভাবছি। আর তাছাড়া অনেক পুরনো জিনিসপত্র একটু বাছাই করে ফেলেও দিতে হবে। আর তাছাড়া ভাবছিলাম আস্তে আস্তে ওকেও দোকানের কাজকর্ম একটু একটু করে শিখিয়ে বুঝিয়ে রাখবো। ব্যাংকের কাজকর্ম, দোকান সামলানো, এগুলো তো শিখে নেওয়া দরকার নাকি? মা মনে মনে ভাবলেন যে ভুল একদিন রামানন্দের বাবা করেছিলেন সেই ভুল রামানন্দ যেন না করে। তাই ওদেরকে আশ্বস্ত করে বললেন, ঠিক করেছিস রামা, যা পুষ্পকে নিয়ে যা, দেখি দোকানের সব কাজকর্ম ভালো করে শিখিয়ে দিবি। কিন্তু বাস্তবে ওরা পৌঁছে গেল ছোট্ট একটা আঁকার স্কুলে। কার্টিজ পেপার আর মোম রঙের গন্ধে ভরা একটা ঘর, দেওয়ালে ছেলে মেয়েদের আঁকা ছবি ঝোলানো। পুষ্পিতা বিস্ময়ে তাকিয়ে রইল। তুমি আমাকে এখানে কেন আনলে? কারণ এখান থেকেই তোমার নতুন আর একটা জীবনের শুরু। কিন্তু বাড়িতে অনেক কাজ, মা জানলে? ও সব আমি সামলে নেব। মাকে বলবো দোকানে সাহায্য করছো, আর আমাদের রান্না বান্না মা সামলে নিতে পারবে। আর তাছাড়া তুমি তো বাড়ি গিয়ে মাকে সাহায্য করবে নাকি? পুষ্পিতা তাকিয়ে রইল ওর চোখের দিকে।
মিথ্যে বলা সহজ নয়, কিন্তু সেই মিথ্যে যে এত আলো আনতে পারে সেটা ওর জানা ছিল না। আঁকার ম্যাডাম বড় ভালো মানুষ, বয়স্ক মহিলা, আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছেন দীর্ঘদিন আগে। তারপর একটা লম্বা সময় ধরে শান্তিনিকেতন সহ অনেক জায়গায় শিক্ষকতাও করেছেন। এখন রিটায়ার্ড। ছোট ছোট বাচ্চাদের ড্রয়িং শেখান। পুষ্পিতার হাতের আঁকা দেখে মুগ্ধ হলেন। কথা দিলেন পুষ্পিতাকে আর্ট কলেজের উপযোগী করে তুলবেন। সেদিন ফেরার পথে রিকশোয় দুজনেই চুপ করেছিল। হাওয়ায় আঁচল উড়ে যাচ্ছিল। রামানন্দ বারবার সেটা ঠিক করে দিচ্ছিল। অবশেষে পুষ্পিতা বলল, তুমি কেন এত কষ্ট করলে? মিথ্যে বললে মায়ের কাছে। সব মিথ্যে খারাপ হয় না। কিছু মিথ্যে মানুষকে নিজের সত্যিটা খুঁজে পেতে সাহায্য করে। পুষ্পিতা চুপ করে গেল, কিন্তু চোখের কোণে জল জমে উঠল। সেই জলে লুকোনো ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর এক নতুন বন্ধুত্বের বীজ। বাড়ি ফিরলে মা জিজ্ঞেস করলেন, কি কেমন হলো দোকানের কাজ? পুষ্পিতা আর রামানন্দ প্রথমে একটু অস্বস্তিতে পড়ল বইকি। তারপর হেসে রামানন্দ বলল, খুব ভালো মা, এখন থেকে ওর হাতেও অনেক দায়িত্ব না তুলে দেব ভাবছি। মাঝে মাঝে দোকানের কাজে ওকে আমায় সাহায্য করতে হবে। মা খুশি হয়ে মাথা নাড়লেন। আর ঘরে ঢুকে পড়ে পুষ্পিতা চুপচাপ নতুন কেনা স্কেচবুকটা আলতো করে বুকের কাছে চেপে ধরল, যেন অনেক দিনের ঘুমন্ত ইচ্ছেটা আবার জেগে উঠছে। জীবনের রংটা যেন ক্যানভাসে ফুটে উঠবে আবার। দিন কেটে যাচ্ছিল। সংসারের নানান ব্যস্ততার ভিতরেও রামানন্দ আর পুষ্পিতার মধ্যে ধীরে ধীরে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠছিল। প্রথম দিকের অচেনা সংকোচ এখন অনেকটাই বদলে গিয়েছে। তবে সেটা এখনো খোলামেলা হাসি ঠাট্টার রূপ নেয়নি, বরং মিষ্টি লাজুক বোঝাপড়ার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। রামানন্দ কখনো কখনো দোকান থেকে ফিরে ক্লান্ত শরীরে বসে থাকত। পুষ্পিতা চুপচাপ ওর সামনে গ্লাসে করে জল এগিয়ে দিত, আর সঙ্গে একটা করে রসগোল্লা। মুখে হাসি ফুটত রামানন্দের। আজ খুব ক্লান্ত লাগছে তো? হ্যাঁ, আসলে আজকে দোকানে খুব ভিড় ছিল। তবে তোমার মুখ দেখলে ক্লান্তিটা কেটে যায় জানো। এমন কথা শুনে পুষ্পিতার মুখটা রাঙা হয়ে উঠত লজ্জায়। মুখে কিছু বলতো না, শুধু মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে যেত। রামানন্দ খেয়াল করেছিল বাড়ির এক কোণে বসে পুষ্পিতা মাঝে মধ্যেই কাগজে আঁকি বুঁকি কাটছে। কখনো ছোট ছোট সিনারি, কখনো কলকা, কখনো বা শুধুই ফুল পাতা, কখনো কখনো মানুষের মুখের বিভিন্ন রকম অভিব্যক্তি। কিছু না বললেও তার চোখে পড়ে পুষ্পিতার এই আঁকার প্রতি গভীর মনোযোগ। একদিন হঠাৎ করেই বলে ফেলল, এই যে এখন আঁকা শিখছো, প্র্যাকটিস করছো, ভালো লাগছে? ভালো তো লাগছে ভীষণ। সব কিছু মাকে লুকিয়ে করতে কেমন যেন একটা সংকোচও বোধ হচ্ছে। যদি মা জানতে পারে। রামানন্দ জানত মাকে কিছু জানালে হয়তো মা আপত্তি জানাবেন না, তবু কোনো এক অজানা সংকোচে জানানোটা আর হয়নি। তবে যাই হোক, সেই প্রথম দিন টেবিলে রং তুলি সাজানো দেখে পুষ্পিতার চোখ জল জল করে উঠল। রামানন্দ চুপচাপ কোনার বেঞ্চিতে বসে ওর প্রতিক্রিয়া দেখছিল। টিচার মৃদু হেসে বলেছিলেন, তোমার হাত বেশ সাবলীল, নিয়মিত অনুশীলন অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। পুষ্পিতা এক মুহূর্তের জন্য রামানন্দের দিকে তাকিয়েছিল, চোখে কৃতজ্ঞতার ঝিলিক। এই তো সেদিন ড্রয়িং ক্লাস থেকে ফিরে আসার সময় রামানন্দ মৃদু গলায় জিজ্ঞেস করল, আজকের দিনটা কেমন কাটলো? পুষ্পিতা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে বলল, জানি না, মনে হলো যেন নিজের ভেতরে কোথাও নতুন একটা জানলা খুলে গেল। কিন্তু যদি মা জানতে পারে। চিন্তা করো না, আপাতত এভাবে গোপনেই চলুক, সময় এলে সব বলবো। পুষ্পিতা লজ্জায় কিছু বলতে পারল না, শুধু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভাবছিল, এই মানুষটাকে সত্যিই কি ভাগ্য তার কাছে পাঠিয়েছে?
তারপর দিন যত গড়াতে থাকলো, নানান রকম ছবিতে ভরে উঠতে লাগলো পুষ্পিতার ড্রয়িং খাতা। মাঝে মাঝে রাতে ক্লান্ত শরীর যখন বিছানায় এলিয়ে দিত রামানন্দ, তখন উল্টে পাল্টে দেখত ছবিগুলো, চোখ সরাতে পারত না। মনে হতো এ শুধু আঁকা নয়, পুষ্পিতার মনের ইচ্ছেগুলো যেন কাগজে ফুটে উঠেছে এক এক করে। মনে হতে থাকতো রামানন্দের প্রচণ্ড ইচ্ছা সত্ত্বেও উচ্চশিক্ষার দিকে এগোতে তো সে পারেনি, কিন্তু পুষ্পিতাকে পুষ্পিতার বহু প্রতীক্ষিত আর্ট কলেজে ভর্তি সে করবেই। স্বপ্নের আকাশে যেন ডানা মেলে উড়তে পারে মেয়েটা, পরিস্থিতির সঙ্গে সামলে যাবে সব কিছু। রাত্রি নামলে দোকান বন্ধ করে রামানন্দ বাড়ি ফিরত। তার ক্লান্ত শরীর দেখে পুষ্পিতা চুপচাপ গরম জল এনে পাশে রাখত, কখনো কখনো এক কাপ গরম চা এগিয়ে দিত। ও খুব একটা মুখে কিছু বলতো না, তবে চোখে মুখে যেন হাজারো অপ্রকাশিত কথা ফুটে উঠত। একদিন দোকান থেকে ফিরে রামানন্দ বসে আছে, মাথাটা যেন ভার ভার লাগছে। পুষ্পিতা ধীরে ধীরে ওর কাছে এসে বলল, মাথা ধরেছে নাকি? হ্যাঁ, ওই একটু। তুমি কিভাবে বুঝলে? তোমার চোখে মুখে ক্লান্তির ছাপ। যাও তাড়াতাড়ি হাত পা ধুয়ে এসো, দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো। একটু বেশিক্ষণ বিশ্রাম না করলে কি হয়? রামানন্দ চোখ নামিয়ে বলল, তুমি যখন পাশে থাকো সব ক্লান্তি যেন হাওয়ায় মিলিয়ে যায়। পুষ্পিতা কিছু না বলে মৃদু হেসে ভেতরের ঘরে চলে যায়। ওর গালে অল্প লালচে আভা ছড়িয়ে পড়ে। রাতে খাওয়ার পর পুষ্পিতা থালা বাসন ধুচ্ছিল, রামানন্দ বাইরে বসে বই পড়ছিল। হঠাৎ ঘরের আলোটা টিমটিম করতে লাগলো। রামানন্দ এগিয়ে গিয়ে আলোটা ঠিক করল। কাছাকাছি দাঁড়ানো পুষ্পিতার শরীর থেকে ভেসে আসা ওডিকোলনের গন্ধটা এক মুহূর্তে যেন একটা অদ্ভুত আবেশে ভরিয়ে তুলল রামানন্দের মন। পুষ্পিতা, জানো, আমি যদি পড়াশোনা করে আরও অনেক দূর এগোতে পারতাম, হয়তো তোমাকে নিয়ে একটা অন্যরকম জীবন করতাম। আমার জন্য তেমন কিছু ভেবো না, তুমি যেমন আছো আমি তাতেই সুখী। এই প্রথমবার রামানন্দ অনুভব করল পুষ্পিতা তাকে শুধু স্বামী নয়, আশ্রয় হিসেবে মেনে নিয়েছে। এক সন্ধ্যায় ওরা দুজন বারান্দায় বসেছিল। সেদিন ছিল শুক্রবার, দোকান বন্ধ, আর পাইকারি বাজার থেকেও চটপট ঘুরে চলে এসেছিল আজ। আকাশের আধখানা চাঁদ উঠেছে, চারপাশে হালকা ঝিঁঝি পোকার ডাকের শব্দ। পুষ্পিতা, তোমাকে একটা কথা বলবো। কি কথা? তোমাকে প্রথম যেদিন দেখলাম, জানো, আমার মনে হচ্ছিল এই মেয়েটাই আমার জীবনের সঙ্গী হবে। পুষ্পিতা চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আমিও ভেবেছিলাম তুমি হয়তো এই মানুষটাই যাকে আমি আমার সারা জীবন চাইতাম, কিন্তু কি জানি আমাকে তুমি বুঝবে কিনা। আর এখন? এখন মনে হয় ভাগ্য ভালো যে তুমিই আমার পাশে আছো। রামানন্দের বুকের ভেতরে একটা অদ্ভুত শিহরণ জাগল। ও ধীরে ধীরে হাত বাড়িয়ে পুষ্পিতার আঙুল ছুঁয়ে দিল। পুষ্পিতা এক ঝটকায় আজ আর হাতটা সরালো না, বরং লাজুকভাবে চুপ করে দাঁড়িয়ে রইল রামানন্দের কাঁধের উপর হাতটা রেখে। ওই ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত থেকেই ওদের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হলো। রামানন্দ বুঝল, ভালোবাসা সবসময় জাঁক জমক করে আসে না, কখনো কখনো চুপি সারেই ধরা দেয় মনের কাছাকাছি, হৃদয়ে জায়গা করে নেয়। কদিন পর আবার বড়বাজারে যাওয়ার দরকার হলো। রামানন্দ এবারও পুষ্পিতাকে সঙ্গী করেই নিয়ে গেল। ভিড়ের মধ্যে হাত ছাড়া হয়ে যাওয়ার ভয়ে রামানন্দ অল্প শক্ত করে পুষ্পিতার শাড়ির আঁচলটা ধরে রেখেছিল। পুষ্পিতা অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না। তার চোখে অদ্ভুত এক খুশির ঝিলিক। কলেজ স্ট্রিটে হেঁটে যাওয়ার সময় রামানন্দ হঠাৎ করে বলল, তুমি কি কখনো ভেবেছ তোমার মনের ইচ্ছে যদি আমি পূরণ করতে না পারতাম তাহলে কি হতো?
আমি কখনো ভাবিনি এত দূর এগোতে পারবো। সবটাই তোমার জন্য। হুম, সবটাই তোমার প্রতিভার জন্য। আমি শুধু পথটা যাতে খুলে যায় তার জন্য সামান্য চেষ্টা করেছি। আর তার একটু পর কথায় কথায় ওরা পৌঁছলো আর্ট কলেজের সামনে। সেদিন প্রথম আর্ট কলেজে ভর্তির ফর্ম তুলল, তারপর পরীক্ষা। পুষ্পিতা অনুভব করল এই মানুষটাই তার সত্যিকারের সঙ্গী। চাঁদের আলোয় পুষ্পিতার মুখ যেন অন্যরকম লাগছে আজ। রামানন্দ আলতো স্বরে বলল, পুষ্পিতা, আমি তোমাকে খুব ভালোবাসি। পুষ্পিতা চমকে উঠল, ঠোঁটে হাসি ফুটল, কিন্তু চোখ জলে ভরে গেল। আমি তোমাকে আগে থাকতেই ভালোবাসি, শুধু বলতে লজ্জা করত। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। চাঁদের আলোয় তাদের নীরবতা যেন সব কথার থেকেও বেশি স্পষ্ট। এরপর থেকেই চলতে লাগলো ছোট ছোট অনুভূতিগুলোর আদান প্রদান। সকালে রামানন্দ দোকানে বেরোবার আগে পুষ্পিতা তার ব্যাগে চুপি সারে একটা ঠাকুরের পায়ে ছোঁয়ানো সাদা ফুল রেখে দিত ওর মঙ্গল কামনায়। আবার বিকেলে ফিরলে রামানন্দর বইয়ের পাতার ভাঁজে ছোট্ট চিরকুট খুঁজে পেত রামানন্দ। তাতে লেখা থাকতো, অপেক্ষা করছিলাম। তারা একসঙ্গে বারান্দায় বসে বৃষ্টি দেখত। পুষ্পিতা কখনো কখনো বলতো, এমন বৃষ্টিতে রং তুলি নিয়ে বসে থাকার থেকে ভালো কাজ আর কিছু হতেই পারে না। বৃষ্টি, মেঘ এসব আঁকার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি আছে। রামানন্দ হেসে বলতো, তাহলে কয়েকটা ক্যানভাস আনিয়ে দিই, তাতে নিজের ইচ্ছে মতো আঁকবে। প্রতিদিনের সাধারণ জীবন হঠাৎ যেন অন্য রঙে ভরে উঠল। সংসারের দায়িত্ব, কাজের ক্লান্তি, সবকিছুর মাঝেও ওরা একে অপরের কাছে স্বস্তি খুঁজে পেত। রামানন্দ ভাবত, পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে তাতে কি হয়েছে, পুষ্পিতা আছে তো, যে ওর জীবনের নতুন দিশা দেখিয়ে দেবে। পুষ্পিতা ভাবত, যে মানুষটা আমার ইচ্ছে বুঝে আঁকা শেখার সুযোগ দিল, তাকে কি আমি ভালো না বেসে থাকতে পারি? এভাবেই ধীরে ধীরে ওদের ভালোবাসা আরও গভীর হলো। সমাজ বা সংসারের দায়িত্ব ছাড়িয়ে ওরা দুজনেই একে অপরের চোখে ভবিষ্যৎ দেখতে শুরু করলো। ওদের কথোপকথন, ওদের লাজুক মুহূর্ত, ওদের প্রতিদিনের ছোট্ট ছোট্ট যত্ন করে আঁকা সত্যিকারের প্রেমের ছবি ফুটে উঠতে লাগলো ওদের জীবনের ক্যানভাসে। এরই মাঝে ঘটল আর এক কাণ্ড। পুষ্পিতা আর্ট কলেজের প্রবেশিকা পরীক্ষায় কৃতকার্য হলো। এবার ভর্তি হওয়ার পালা। এতদিন তো মায়ের অলক্ষ্যে আঁকা শেখা চালিয়ে এসেছে, এবার কি করে প্রকাশ্যে আনবে? এবার কি করে জানাবে আসল কথা রামানন্দ তার মাকে? মাই বা তার প্রতিক্রিয়ায় কি বলবে? সবটা স্বাভাবিকভাবে চলবে তো, ঠিক আগের মতো? সন্ধ্যা নামছে ধীরে ধীরে। ছোট্ট ঘরের জানলা দিয়ে লালচে আভা ছড়িয়ে পড়ছে ঘরের চারিদিকে। একটা অদ্ভুত শান্তি। বাইরের কোলাহল এই দুজনের জন্য থেমে গেছে। রামানন্দ এসে বসেছে পুষ্পিতার আঁকার টেবিলের পাশে। টেবিলে ছড়িয়ে রয়েছে রং পেন্সিল, জল রং, কয়লার টুকরো, আরও কত কি। খাতার পাতায় কিছু অসম্পূর্ণ আঁকি বুকি। কোথাও আবার স্পষ্ট চোখ, মেঘ, অথবা নদীর ধারে বসে থাকা একা মানুষ। রামানন্দ মৃদু হেসে খাতা উল্টাতে উল্টাতে বলল, তুমি যেসব আঁকো অথচ কাউকে তো দেখাও না, আমার কাছেও যদি লুকিয়ে রাখো তাহলে আমার কি রাগ করা উচিত নয় বলো? পুষ্পিতা চোখ নামিয়ে বলল, আমি তো আঁকি নিজের জন্য, কাউকে দেখানোর জন্য নয়। ভয়ও লাগে যদি কেউ এসব বাজে বলে। রামানন্দ খানিকক্ষণ চুপ করে রইল। তারপর তার হাত আলতো করে রেখে দিল খাতার উপর। শোনো, আমি ব্যবসা করি, দোকান সামলাই। আমার হিসেবের খাতা মিললে খুশি হই, কিন্তু তোমার খাতার এই রঙগুলো, এগুলোতে আমি আমার ভবিষ্যৎ দেখি। আমি চাই না তুমি নিজেকে কোনোভাবে লুকিয়ে রাখো। পুষ্পিতা তাকিয়ে রইল তার চোখের দিকে, যেন সেখানে সত্যি ভরসা আছে। তুমি জানো,
ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম রঙের মধ্যে হারিয়ে যাব, কিন্তু বিয়ের পর ভেবেছিলাম সব স্বপ্নই শেষ, সংসারই একমাত্র সত্যি। রামানন্দ মৃদু হেসে মাথা নাড়াল। সংসার মানে তো আর বন্ধন নয়, যদি তুমি আমি মিলে সেটাকে খোলা রাখি। তুমি যদি রং নিয়ে বাঁচতে চাও, আমি সেটাতে আটকাবো কেন? বরং আমি গোপনে তোমাকে ক্লাসে ভর্তি করেছি স্রেফ এজন্যই যে তুমি যাতে নিজের মতো করে বাঁচতে পারো। পুষ্পিতার গলা খানিকটা কেঁপে উঠল। তুমি জানো না তোমার এই কথাগুলো আমার কাছে কত বড় আশীর্বাদ। হঠাৎ বাইরে থেকে আসা হাওয়ায় দুলে উঠল জানলার পর্দাটা। আলো নিভু নিভু হয়ে এলো। রামানন্দ হাত বাড়িয়ে পুষ্পিতার হাতটা চেপে ধরল। আজ একটা অনেক বড় খবর এসেছে। দোকানের ঠিকানায় চিঠি এসেছে। তুমি আর্ট কলেজে চান্স পেয়েছ। এবার তোমাকে ভর্তি হতে হবে সেখানে। পুষ্পিতা চুপ করে রইল, তার চোখে টলমল জল। তুমি জানো আমি কখনো ভাবিনি এমন একজন মানুষকে পাবো যে আমার ভেতরের স্বপ্নটাকে এভাবে নিজের করে নেবে। রামানন্দ হেসে ফিসফিস করে বলল, তোমার স্বপ্ন মানেই তো আমার স্বপ্ন। আর শোনো, আমি কিন্তু তোমাকে শুধু আমার স্ত্রী হিসেবে চাই না, আমি তোমাকে চাই একজন মানুষ হিসেবে, যে প্রকৃত বন্ধুর মতো আমার পাশে এসে দাঁড়াবে, আবার তার নিজের স্বপ্নটাকেও বজায় রাখবে। এই কথার পর দীর্ঘ নীরবতা। দুজনেই একে অপরকে শুধু তাকিয়ে দেখল। বাইরের আলো অন্ধকারে মিশে যাচ্ছে। পুষ্পিতা হালকা গলায় বলল, কলেজে চান্স পাওয়ার খবরটা মাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মা যদি তাতে কষ্ট পান, তার চেয়ে আমি নিজের মতোই নিজের আনন্দে বাড়িতে যেমন ছবি আঁকি তেমন আঁকবো। রামানন্দ হেসে উঠল। শোনো, আমি সুযোগ পাইনি, আর তুমি সুযোগ পেয়েছ, আর সে সুযোগ এভাবে হেলায় হারিয়ে দেওয়া যায় নাকি? যেভাবেই হোক আমি মাকে সত্যিটা জানাবো, জানাতেই হবে। পুষ্পিতা নিজেকে সামলাতে পারল না। ভয় আর দ্বিধায় আলতো করে মুখ নামিয়ে নিল। রামানন্দের কাছে এসে ধীরে ধীরে তার চুলের পাশে হাত রাখল। তখন দূরে মসজিদের আজান ভেসে এলো। ঘরের বাতাসে মিলল এক ধরনের শান্ত সুর। দুজনের মনে হলো এ সম্পর্ক শুধু সংসারের নয়, এর ভেতরে আরও কিছু গভীর মানে লুকিয়ে আছে। মাত্র 5 দিন বাদে কলেজে ভর্তি হওয়ার দিন, কিন্তু ওরা দুজনেই মুখ ফুটে মাকে কিছুই বলতে পারল না। একদম শেষ পর্যায়ে এসে সব সুযোগ সত্যি কি এবার হেলায় হারিয়ে যাবে? তবে কি তীরে এসে তরি ডুববে? তবে কি সত্যি সত্যি শেষ রক্ষা করতে পারবে না রামানন্দ? তবে কি আবারও রামানন্দের মতো পুষ্পিতার স্বপ্নটাও অপূর্ণ থেকে যাবে? সংসারের চাপে সেটাও কি ধামা চাপা পড়ে যাবে? ওদের অবাক করে দিয়ে মা ঘরে ঢোকে। কিরে রামা, কোথায় যাচ্ছিস? এই তো মা, দোকানে বেরোবো। আজ দোকানে গেলে পুষ্পিতার কলেজে ভর্তির কি হবে? মানে? তুই জানিস না আমি কি বলতে চাইছি? তোরা কি ভেবেছিলি সবটা আমায় লুকিয়ে লুকিয়ে করবি আর আমি কিচ্ছুটি জানতে পারবো না? মায়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। মাথায় যেন বাজ ভেঙে পড়ল পুষ্পিতার। মা পুষ্পিতার দিকে একটু কড়া নজরে তাকালেন, তারপর বললেন, তোমার কাছে কিন্তু এটা আশা করিনি। আর রামার মতোই তোমাকে আমি নিজের মেয়ের মতো করেই ভালোবেসেছি। আমার কাছে এত বড় সত্যিটা লুকিয়ে গেলে? থাক, আর কিছু বলতে হবে না। এই নাও তোমার যাবতীয় সার্টিফিকেট, আর এই হলো তোমার ভর্তির টাকা। যাও গিয়ে কলেজে ভর্তি হয়ে এসো। মন দিয়ে লেখাপড়াটা করতে হবে কিন্তু। একদিন যেন সত্যি সত্যি তোমার আঁকা দেশ বিদেশ থেকে মানুষ কিনে নিয়ে যায়। রামানন্দ আলতো করে ভরসার হাত রাখল পুষ্পিতার কাঁধে। পুষ্পিতা সংকোচে লাল হয়ে গেল খানিকটা। এরপর এগিয়ে গেল মায়ের দিকে, প্রণাম করে চলে গেল ঘরে। আজ থেকে দায়িত্ব কিন্তু আরো বাড়লো। মেয়েটাকে রোজ সকালে কলেজে বেরোতে হবে। পারবি তো সবটা একা হাতে সামলাতে?
তুমি ভরসা দিলে সব হয়ে যাবে মা। অবশেষে আজ পুষ্পিতা ভর্তি হয়ে গেল আর্ট কলেজে। প্রথমবার ভিক্টোরিয়া দেখল আজ। ময়দানে অনেকক্ষণ রামানন্দের গা ঘেঁষে বসেছিল। নতুন শহর, নতুন স্বপ্ন, নতুন আশা, শুধুমাত্র এই মানুষটার জন্যেই। এই গল্প যেন এক স্বপ্ন পূরণের গল্প। ভালোবেসে অবশেষে গল্পটা আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু জানাতে হবেই সে কথা। আর যদি আজ আপনি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে গল্প শোনেন, অথবা এর আগে থেকেও শুনেছেন বহুবার কিন্তু চ্যানেলটা কোনোভাবে সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে প্লিজ আর দেরি করবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখুন। এবার তাহলে আরও একবার মনে করিয়ে দিই ওই কথাটা। ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে আমরা হাজির থাকি। পাশাপাশি এই চ্যানেলে আমরা খুব শীঘ্রই আনতে চলেছি রহস্য রোমাঞ্চে ভরা গল্প। সপ্তাহে আরও একটা দিন। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে ভূত চর্চার লিংক দিয়ে রাখলাম এই গল্পের ঠিক ডেসক্রিপশন বক্সে। চটপট ভূত চর্চাও সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন প্রিয়াঙ্কা চাইরা, অজন্তা সাহা, প্রিয়াঙ্কা কোলে, বাবান মাঝি, শায়ক, ইন্দ্রাণী আড্ডি, সৃজিত কুমার, কণা রোজারিও, প্রিয়া দে, মানসী পাত্র, মল্লিকা জানা, শম্পা পাত্র, সুইটি বেরাম, মিতা আচার্য, রিয়া দাস, কৃষ্ণা নাথ, সঞ্জয় দাস, রিপসিতা মালিক, সোমা দেবনাথ, মোহিনী ভট্টাচার্য, ঈশানী ঘোষ, অন্বেষা ভৌমিক সহ অনেকেই। এবার চলে আসবো আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, রামানন্দের মায়ের নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। তাই চটপট আর অপেক্ষা না করে মোবাইল ফোনটা নিন আর সঠিক উত্তর টাইপ করুন শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তাহলে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে কথা হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার রাত্রি 11টায় ভূত চর্চায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার দুপুর 3:30 ভালোবাসার মরশুমে, তারপর আবার আগামী শুক্রবার রাত্রি 8টায় ভালোবাসার মরশুমে। আজ তবে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।